আমরা আজকে চেষ্টা করব যেটা মূলত আমরা যা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে যা শিখলাম বা আমরা যা লার্ন করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর চেষ্টা করা হচ্ছে জায়গাটাতে যে যেহেতু আমরা সবার জন্য ইন জেনারেল একটা ওভারভিউ নিয়ে আসতেছি, যাতে করে সবার ইন্টারেক্টিভ হয় বা স্টুডেন্ট যারা আছেন তারা যেন একটু, যারা এই সেক্টরে নাই তারা যেন খুব সহজে জিনিসটাকে কোপ আপ করতে পারেন, যাতে করে এই বিষয়টা সম্পর্কে বুঝতে পারেন, তার জন্য প্রেজেন্টেশনটা তৈরি করা। ইন ডিটেলসে যাওয়া হয় নাই। ইন ডিটেলস যদি কারো প্রয়োজন পড়ে, কোনো সময় যদি লাগে, আমাদের সাথে পরবর্তী ইন্ডিভিজুয়ালি শেয়ার করলে তা আমরা চেষ্টা করব তাদেরকে ওই সাপোর্টটা দেওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। টেক্সটাইল এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রি নিয়ে কেন কথা বলতে যাচ্ছি, মূল বিষয়বস্তু হলো একটাই। আমাদের যতগুলো ইন্ডাস্ট্রি রয়েছে, প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে আমাদের প্রফেশনাল অ্যাকাউন্টেন্টদের কাজ করার অনেক সুযোগ রয়েছে। সেই 71 থেকে শুরু তাদের যাত্রা, কিন্তু ওখানে যে পরিমাণ প্রফেশনাল দরকার এখন কিন্তু সেই ধরনের প্রফেশনালরা নাই। কারণটা হলো কি, এখন এই কম্পিটিটিভ যুগে যেখানে আমাদের বায়ারের অর্ডার এত কম্পিটিটিভ হয়ে গেছে, প্রাইসটা এত হার্ড হয়ে গেছে তাদের কাছ থেকে নেওয়া, সেই ক্ষেত্রে আমাদের এখন মূল ভূমিকা দাঁড়াইছে যে কস্টিংটা কিরকম হচ্ছে। আগে যেটা ছিল গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে, আগে মালিকরা যেটা ছিল যে তারা খুব ইজিলি তারা প্রাইস পেতেন, বায়াররা খুব ভালো প্রাইস দিতেন, এবং সেই অনুযায়ী আমরা প্রোডাকশন করে ম্যানুফ্যাকচারিং করে সেটা শিপমেন্ট করার পর আমাদের একটা ভালো মার্জিন থাকে। তো তখন মালিক পক্ষদের ওই প্রয়োজনটা বা নিডটা তৈরি হয় না যে আমার কস্টিং এর জন্য কোনো লোক প্রয়োজন বা প্রফেশনাল প্রয়োজন। তো সেই সময়টা ছিল ভিন্ন, কিন্তু বর্তমান সময়টা আসলে খুবই চ্যালেঞ্জিং সময়, যেখানে হলো দেখা যাচ্ছে যে বায়াররাও খুবই প্রাইসের ব্যাপারে, ওভারঅল প্রাইসের ব্যাপারে তারা খুবই সেন্সিটিভ, কারণ তারা ওই পরিমাণই প্রাইস দিচ্ছে যতটুকু আমাদের প্রফিট মার্জিনটাকে কভার করতে খুবই কম। আর অন্যদিক থেকে আমাদের যে কস্টটা, লোকাল কস্ট বলি বা আমাদের ফাইন্যান্সিয়াল কস্ট বলি, সব কস্টগুলোরই কি বৃদ্ধি পাচ্ছে দিন দিন। তো যার কারণে প্রাইসের সাথে কস্টিং মিলাইতে গেলে যে মার্জিনটা থাকা দরকার সেটা রাখতে পারতেছে না, যার কারণে অনেক যা ছোট ছোট প্রতিষ্ঠানগুলো আছে চ্যালেঞ্জের মুখে পড়ে যাচ্ছে। তো এই জন্য আমি আজকে গার্মেন্টস এবং টেক্সটাইল ইন্ডাস্ট্রি কেন ফোকাস করতেছি, মূল ফোকাসের একটাই কারণ, সেটা হলো যে আমাদের প্রফেশনালদের এখানের ভূমিকাটা অনেক গুরুত্বপূর্ণ, বেসিক্যালি আমাদের কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টসদের। কারণ আমি একটা জিনিস খেয়াল করছি বা আমি আমার লাইফে একটা জিনিস দেখছি, যারা প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট যারা হন তারা প্রত্যেকে চায় একটা হোয়াইট জব করতে। বেসিক্যালি হোয়াইট জবটা বলতে আমি কাকে বোঝাচ্ছি, যে আমি হেড অফিস বেস জব করব, আমি হেড অফিসে বসে ফিনান্সিয়াল রিপোর্ট গুলো তৈরি করব, প্রফিট অ্যান্ড পিএনএল করবো, ম্যানেজমেন্টের কাছে রিপোর্ট পেশ করব, অডিট করব, আদার্স যেটা হেড অফিস বেস। কিন্তু অনেকেই চান না যে ফ্যাক্টরি বেস কোনো কাজ করতে। কিন্তু আমি একটা জিনিস খেয়াল করি, যদি নিজেকে ট্রুলি প্রফেশনালি অ্যাকাউন্টেন্ট বলে দাবি করতে চাই, তাহলে আমাকে জানা দরকার যে কস্টিং টার্মটার উৎপন্ন কোথা থেকে, কস্টটা কোথা থেকে উৎপন্ন হচ্ছে, যেই জায়গাটার সোর্সটা কি, সেখানকার প্রসেস ফ্লোটা কি, সেখানকার ম্যাটেরিয়ালটা কি, সেখানকার আমার আদার্স ওভারহেড গুলো কি, সেগুলো সম্পর্কে যদি নিজেকে আমি অ্যাকাস্টম করতে পারি, তাহলে আমি কিন্তু রুট কস্ট অ্যানালিসিস করতে পারবো যে কোন কস্টটা কি হচ্ছে না হচ্ছে। তো সেই জায়গাটা যদি আমি ধরতে পারি, তাহলে আমার জন্য ফিনান্সিয়াল রিপোর্ট কিন্তু ইজিলি ব্যাপার। কারণটা আমরা অলরেডি যারা এখানে আসি তারা কিন্তু অলরেডি ফিনান্সিয়াল রিপোর্ট সারা আমাদের এই ইন্টারমিডিয়েট লাইফ থেকে যারা কমার্সে ছিল তারা কিন্তু করে আসছি। উই নো বেটার যে একটা রিপোর্ট দাঁড় করে তাহলে কি কি প্রয়োজন। কিন্তু আমরা এটা এখন পর্যন্ত দেখি নাই যে আমাদের ওই যে কস্ট গুলো বলা থাকে, ফ্যাক্টরি ওভারহেড, অ্যাডমিন ওভারহেড, সেলিং ওভারহেড, আদার যে ওভারহেড গুলো বলা থাকে, সেটা রুট কস্টটা কোথায়, উৎপন্ন হয় কিভাবে, সেটা কন্ট্রোল করা যায় কিভাবে। বেসিক্যালি একটা জিনিস বলি, আমরা তো ওয়ার্ড বা ভ্যালু দেখি, কিন্তু কেউ চিন্তা করি ভ্যালুটা উৎপন্ন হওয়ার ক্ষেত্রে কোনো মিস ইনফরমেশন আছে কিনা, সেই ভ্যালুটা উৎপন্ন হওয়ার ক্ষেত্রে কোনো মিস প্রোডাকশন আছে কিনা, কোনো ল্যাকিংস আছে কিনা, কোনো ঘাটতি আছে কিনা, সেইটাই যদি আমি অ্যানালাইসিস করতে যাই তাহলে কিন্তু আমাকে ফিল্ড ওয়ার্ক করতে হবে। ফিল্ড ওয়ার্ক মানে হলো যে আমাকে প্রসেসের মধ্যে ঢুকতে হবে, প্রোডাকশনে যেতে হবে, কোন কোন জায়গা থেকে আমি ম্যাটেরিয়ালটা কিনতেছি সেখানে যেতে হবে, কোন কোন জায়গাটা ম্যাটেরিয়ালটাকে আমি ফিনিশে রূপান্তর করতেছি সেখানে যেতে হবে, কোন কোন মেশিন আমি ইউজ করতেছি সেটা যেতে হবে, মেশিনের আরপিএম কতটুকু ছিল, তার ইলেকট্রিসিটি কতটুকু ব্যয় করতেছে সেটা আমার জানতে হবে, মেশিনে যে ম্যান পাওয়ার ইউজ করতেছে একজন দিলে চলতো না, পাঁচজন দিয়ে কাজ করাচ্ছে সেটা জানতে হবে।
কারণ 5 জন দিয়ে ইউজ করলে লেবার কস্ট বেড়ে যাচ্ছে, সেখানে একজন ইউজ করলে আমার লেবার কস্ট কমতো। তো এই যে অ্যানালাইসিস গুলো কে করবে? প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট ছাড়া কেউ করতে পারবে না। কারণটা হলো কি, ইন জেনারেল আমি আমার কথা বলি, আমি আপনাদের কথা না, আমি আমার কথা বলি। আমি মাস্টার্স পাস করার পর 4 বছর চাকরি করার পর আমি যখন লাইভ ওয়ার্ক শুরু করি আইসিএমএ তে, তখন আমি অনুভব করি একটা প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট কি আর নন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট কি। কারণটা হলো কি, এই লাইব্রেরিতে ওয়ার্ক করলে, এখানে পড়ালেখাটা করলে, আমি যাতায়াত করলে, ক্লাস করলে, তখন আমার মধ্যে একটা কনফিডেন্স বিল্ড আপ করে এবং আমার মধ্যে একটা দৃষ্টিভঙ্গি তৈরি হয়, বার্ড আই ভিউ, যাতে করে একটা অর্গানাইজেশন কিভাবে দেখা যায়, কোন জিনিসটা দেখলে একটা প্রফেশনাল লোক কোন বিষয়টা নিয়ে কাজ করতে পারে। আমি কি শুধু কস্ট নিয়ে কাজ করি? আসলে না, আমরা আসলে পুরো বিজনেস নিয়ে কাজ করি। কারণ এই কস্টের সাথে জড়িত অনেক বিষয় থাকে, যেটাতে কন্ট্রোল করলে কিন্তু আমার বিজনেসের উপরে কিন্তু ইম্প্যাক্ট পড়ে। আপনি কস্ট কমাতে না পারলে কিন্তু কোম্পানি প্রফিট করতে পারবে না, কোম্পানি প্রফিট না করতে পারলে আমার মধ্যে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট রাখবেন। এটা সিম্পল কথা। আপনি যদি ওই জায়গাটা যদি ম্যানেজমেন্টের সহযোগিতা করতে পারেন, তাহলে আমাকে রাখবে। তো ওই নিডটা তো আমাকে বুঝাইতে হবে, ইয়েস আমার এখানে দরকার, প্রয়োজন। তবে হ্যাঁ, একটা জিনিস বলি, অবশ্যই ট্রু অ্যান্ড ফেয়ার, সত্যভাবে, কোনো হাইড অ্যান্ড সিক না। তো আমি এর জন্য আজকে চাচ্ছি যে আমার ওভারভিউটা দেওয়ার জন্য গার্মেন্টস এন্ড ইন্ডাস্ট্রি সম্পর্কে, যেখানে আমরা চেষ্টা করব আমাদের এই বিজনেসটা আসলে কতটুকু কন্ট্রিবিউশন আমাদের এই কান্ট্রিতে, অ্যাজ এ আমি একজন সামান্য পিপল, দেশের সদস্য হিসাবে কতটুকু কন্ট্রিবিউট করতে পারতেছি আমরা জিডিপিতে, সেটা যদি আমি বুঝতে পারি, তাহলে আমার মধ্যে একটা জিনিস দেশত্ববোধ কাজ করবে, যে না, আমি আমার কোম্পানি, আমি আমার দেশের জন্য কিছু করলাম, আর একটা ভালো লাগা কাজ করবে। আর একটা জিনিস হলো কি, একটা বিজনেস যদি টিকে থাকে, একটা মালিক তার যদি বিজনেস টিকে থাকে, তার সাথে 15,000, একটা আমার গার্মেন্টস থেকে নিয়ে বলতেছি, 15 থেকে 20,000 ওয়ার্কার সেখানে তার জীবিকা নির্বাহ করতে পারে। 15 থেকে 20,000 যদি ওয়ার্কারে 15 থেকে 20,000 তার ফ্যামিলি একটা আর্ন করতে পারে। তার সাথে সাথে তার অর্থনীতি, পুরো বাংলাদেশের অর্থনীতি কি হয়, চাঙ্গা থাকে। সুতরাং আমি মনে করি আমার ছোট্ট কন্ট্রিবিউশন কিন্তু আমার বাংলাদেশের অর্থনীতি কিছুটা হলেও সামান্য কি হয়েছে, আমার অবদান রাখতেছে। তো আমি এই জায়গায় নিজেকে গর্ব অনুভব করি। তো আমি চাচ্ছি আজকে, বা আমরা চাচ্ছি এই ইন্ডাস্ট্রিটা আপনাদের সামনে উপস্থাপন করে নিয়ে আসার জন্য, যাতে করে আপনারাও ফিল করেন যে এখানে আসা দরকার, আপনাদের কন্ট্রিবিউশন দরকার। বিকজ অফ দ্যাট ইউ আর প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, আপনাদের সাপোর্টটা খুবই দরকার আমাদের জন্য, এই কান্ট্রির জন্য এবং এই গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন্য। তো আসেন আমরা দেখি যে এই কন্ট্রিবিউশনটা আমরা বাংলাদেশে লাস্ট কয়েক বছরে কিরকম তাদের অ্যাক্টিভিটিস গুলো ছিল। তবে তার আগে যাই, আসলে ওয়ার্ল্ড ওয়াইজ এই অ্যাপারেলস ইন্ডাস্ট্রির মার্কেটটা কিরকম। একটা জরিপে দেখা গেছে, লাস্ট দেখেন 2022-এ মার্কেটটা ছিল হলো $1.53 ট্রিলিয়ন মার্কেট। ক্যান ইউ বিলিভ ইট? $1.53 ট্রিলিয়ন, যেটা 2023-এ আশা করা যাচ্ছে 1.74 হবে। 2023টা যদি শেষ হয় 1.74 ট্রিলিয়ন ডলার। সেই মার্কেটে বলতে শুধুমাত্র গার্মেন্টস না, আমরা তো রেডিমেড গার্মেন্টসটা এক্সপোর্ট করি, তাই না? আমরা ফোকাসও দিব রেডিমেড গার্মেন্টস দিয়ে। তবে শুধুমাত্র রেডিমেড গার্মেন্টস না, এখানে পুরো মার্কেট, অ্যাপারেলস মার্কেট, অ্যাক্সেসরিজ মার্কেট, সমস্ত মার্কেট এখানে কভার করছে। তো আশা করা যাচ্ছে 2027-এ যে সেটা হবে হলো 1.94 ট্রিলিয়ন মার্কেট ডলার। এখন ব্যাপারটা হলো, আমি কেন এটা দেখাচ্ছি, তার মানে বলতেছি যে আমাদের আসলে যেই ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলতেছি, সেই ইন্ডাস্ট্রির ভূমিকাটা অনেক, সেই ইন্ডাস্ট্রিতে জব অপরচুনিটি হিউজ, সেই ইন্ডাস্ট্রিতে আমাদের প্রফেশনাল অ্যাকাউন্টেন্টের দরকার। আমি এটা বোঝানোর জন্যই দেখাচ্ছি যে 1.94 ট্রিলিয়ন ডলারের একটা তাদের সম্ভাবনা ইন 2027-এ, যেটা হলো $0.2 ট্রিলিয়ন বাড়তেছে, যেটা হলো 11.49% করে। এখন আসে যে আমার বাংলাদেশের কন্ট্রিবিউশন কিরকম। আমাদের R&D কন্ট্রিবিউশনটা হলো পুরো জিডিপি হলো 10%। আমরা যা জিডিপি লাস্ট আমার 2022-এ যা জিডিপি ছিল, তার 10% কন্ট্রিবিউশন করতেছে এই R&D সেক্টর। এখন বলেন 10% যদি কন্ট্রিবিউশন করে, তাহলে তার মার্কেট, তার এখানে আমার জব মার্কেট হিউজ, এখানে প্রফেশনাল অ্যাকাউন্টের প্রচুর লাগবে। সত্যি কথা বলতেছি, আমি কয়েকটা হাতে গোনা কোম্পানি দেখছি যে তারা, যেমন স্কয়ার, বর্তমানে এখন থার্মেক্স, আরো কিছু ডিবিএল, আর কিছু কিছু কোম্পানি তারা কি করতেছে, প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট থেকে নিচ্ছে। কিন্তু আরো কোম্পানি আছে যারা এখনো প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, এখনো তারা নিডটা বুঝতে পারে না, তাদেরকে বুঝাইতে হবে, তাদের ওখানে আমাদেরকে ইনভলভমেন্টটা করতে হবে। তাহলে কি হবে, আমাদের ইন্ডাস্ট্রি বাঁচবে, আমাদের প্রফেশনালরা কন্ট্রিবিউট করতে পারবে, আমাদের অর্থনীতি আরো চাঙ্গা হবে।
আরেকটা পয়েন্ট বলি, দেখেন 4000 প্লাস ফ্যাক্টরি আছে, এটা আপ এন্ড ডাউন করে। তবে 4000 প্লাস যদি ফ্যাক্টরি, তাহলে এতগুলো ফ্যাক্টরি, তো এতগুলো ফ্যাক্টরির ক্ষেত্রে অবশ্যই যদি আমি যদি একজন করে প্রফেশনাল অ্যাকাউন্টে চিন্তা করি, তাহলে 4000 প্লাস ফি লাগে, আমার প্রফেশনাল লাগে। আমাদের সিএমএ কি 4000 আছে? কি ভাই আছে? আমি সরি ভাই করে বলতেছি, আমি এটা সহজ আমার জন্য, হ্যাঁ। তো 4000 আমার কি আছে, সিএমএ নাই। তার মানে কি 4000 কোম্পানির জন্য কিন্তু প্রফেশনাল অ্যাকাউন্ট দিতে পারতেছি না। ইয়েস, সিএ আছেন পাশাপাশি আমাদের, কারণ প্রফেশনাল অ্যাকাউন্টের বডি যদি বলি বাংলাদেশে কয়টা জানেন? দুইটা, সিএ এন্ড সিএমএ। আপনারা দেখলে বুঝতে পারবেন যে কোনো স্যার কলেজে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট পড়ে, তাহলে আপনিও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং সিএও করতে পারবেন। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা পাচ্ছি না, কারণ 4000 নাই আমাদের। তো এরপরে দেখেন যে আমাদের এক্সপোর্ট 2022-23-এ যা এক্সপোর্ট হয়েছে, মানে আমরা যা ইউএস ডলার কামাই করছি তার মধ্যে 85%, বিলিভ ইট। বাকি 15% কি আদার্স? কারাগার আছে আদার্স এর মধ্যে? ওভারঅল ফার্মা আছে, তারপরে জুতা আছে, আর কি আছে? ইয়েস, অনেক আছে। তো কি দেখেন, আমাদের এই কিছুদিন আগে খেয়াল করছেন না, ডলারের সংকট হচ্ছে না, ডলার কমে গেছে না। এখন আমরা যদি আরএমডি সেক্টর যদি মনে করেন এক্সপোর্ট বন্ধ হয়ে যায়, তাহলে 85% ডলার থাকবে, তাহলে কি হবে বাংলাদেশের অবস্থা? অবস্থা বুঝতে পারতেছেন, বলার কিছু নাই। তো তার মানে এটা কিন্তু একটা সরকারের জন্য একটা ইম্পর্টেন্ট টপিকস মাথায়, যে না আমি যেই সরকারি আসুক না কেন, আমার দেশের অর্থনীতি বাঁচাইতে হইলে আমাদের অবশ্যই গার্মেন্টস টেক্সটাইলটাকে কি করতে হবে? বাঁচায় রাখতে হবে, এক্সপোর্টটাকে বাঁচায় রাখতে হবে। তার মানে 85% কন্ট্রিবিউশন হয়, তার মানে যারা আমরা গার্মেন্টস এর কাজ করব তারা কি এই কন্ট্রিবিউশনে ভাগিদার না? কি আপনার ভালো লাগবে না যে না ভাই আমি ডলার আর্নিংসের মধ্যে জড়িত? তাহলে এই মার্কেটটা অনেক হিউজ, আমাদের কন্ট্রিবিউশন জায়গাটাও কিন্তু এখানে অনেক। এরপরটা দেখেন এমপ্লয়ি এঙ্গেজমেন্ট দেখেন 40 লাখ প্লাস এমপ্লয়ি এঙ্গেজমেন্ট। আমি তোকে কথা বলছি যে একটা এমপ্লয়িকে শুধু আমি একটা এমপ্লয়ি বিবেচনা করলে হবে না, একটা এমপ্লয়ির সাথে একটা মানুষের সাথে একটা ফ্যামিলি জড়িত, একটা সংসার জড়িত, তার সাথে আমার দেশের অর্থনীতি জড়িত। আমি থার্মিক্সের কথা বলি, থার্মিক্সে যে জায়গাটাতে আমাদের ফ্যাক্টরি, অনেকে হয়তো বা সিলেটে যাওয়ার সময় দেখবেন হাতের ডানে বামে ফ্যাক্টরি গুলো আছে, সুন্দর ফ্যাক্টরি। তো ওখানকার অর্থনীতিটা পুরো চাঙ্গা হয়েছে ফ্যাক্টরি কারণে। ওই যে রাস্তাটা যাওয়া হয় না, সেই রাস্তা আশেপাশে ছিল খাল ছিল, আর ওখানকার কিন্তু মানুষেরা তখন ওই যে আপনার এই কাজ মানে গার্মেন্টস রিলেটেড কাজে অ্যাক্টিভিটিস তারা ছিল না, তারা হয়তো ক্ষেত খামার করতো, কাছে বা অন্যের কাজ করতো যারা গরিব ছিল। কিন্তু এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি হওয়ার পরে থেকে তাদের অর্থনীতি অনেক কিন্তু চেঞ্জ হয়েছে। শুধুমাত্র একটা ইন্ডাস্ট্রি, একটা কোম্পানি, এই একটা কোম্পানির উপরে একটা জেলার চিত্র চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমাদের যে 4000 ফ্যাক্টরি আছে তার কারণে পুরো বাংলাদেশ চেঞ্জ হয়ে যাচ্ছে না? তার জন্য এটা কন্ট্রিবিউশন, হিউজ কন্ট্রিবিউশন। পরের পয়েন্টটা দেখি আমরা, 46.99 বিলিয়ন এক্সপোর্ট হয়েছে 2022-23-এ। এই যে আমি তো বললাম না 85%, এই 46 বিলিয়ন 85%। 22-23 আমরা এক্সপোর্ট হয়েছে কত? 46 বিলিয়ন, যার 85% সমান কার টোটাল এক্সপোর্টের। এছাড়া এই আমরা কাদের কাজ করতেছি? আরএমডি আমাদের কাজ করতেছে কিছু ব্র্যান্ড, হিউজ ব্র্যান্ড, যেটা হলো যে আমাদের ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, 100+ ব্র্যান্ড আছে, তাদের কাজ করতেছি। তারা আমাদেরকে চিনতেছে, আমরা তাদেরকে চিনতেছি, তারা আমাদের কোয়ালিটি জানতেছে, তারা আমাদের কাছে ইনভেস্ট করতে আসতেছে। একটা জিনিস আমাদের বলি, আমাদের আরএনডি সেক্টর বাংলাদেশে এনরিচ করার কারণটা কি বলতে পারবেন কেউ? একটা পয়েন্ট বলতে পারবেন? গুড। প্রথম পয়েন্টে লো লেবার কস্ট। ইন্ডিয়াতে কিন্তু এতটা নাই, ইন্ডিয়াতে লেবার কস্ট কিন্তু বেশি। আমাদের কিন্তু এটাই কিন্তু আমাদের ম্যান পাওয়ারটা কিন্তু আসলে আমাদের উইকনেস না, আমাদের ম্যান পাওয়ার পপুলেশন কিন্তু আমাদের স্ট্রেংথ, যদি আমি এটাকে ইউটিলাইজ করতে পারি। এবং করতেছে কে? আরএনডি সেক্টর করতেছে। এর জন্য কি আরএনডি সেক্টর বাঁচিয়ে রাখা দরকার না? আমাদের পপুলেশনের কর্মসংস্থানের জন্য হলে রাখা দরকার, অর্থনৈতিক চিন্তাও না করি। একটা রিসেন্ট আপনারা কি খবর দেখছেন কি? কয়েকদিন আগে আপনার 3 তারিখে হবে, অথবা 3 বা 7 তারিখে পেপারে আসছিল
যে বাংলাদেশ চায়নাকে ওভারকাম করে গেছে। আমরা সাধারণত জানতাম কি এক্সপোর্ট আমরা কি সেকেন্ড পজিশনে ছিলাম, তাই না? ভিয়েতনাম কয়েকদিন সেকেন্ডে ছিল, আমরা পরে সেকেন্ডে এসে পড়ছি, করোনার পরে এসে কিন্তু আমরা সেকেন্ড হয়েছি এক্সপোর্ট দিক থেকে, আরএমজি এক্সপোর্ট দিক থেকে। তো এখন যখন নিউজটা পেলাম যে বাংলাদেশ চায়নাকে ওভারকাম করে গেছে, আমি তো একটু মানে ভয় পেয়ে গেছি, ঘটনা কি হচ্ছে, এই এক্সপোর্ট কি বেড়ে গেছে? আসলেই বাড়ছে, তবে এটা ভ্যালুতে না, কোয়ান্টিটিতে। তা কোথায়? ইউরোপীয় ইউনিয়নে, পুরো ওয়ার্ল্ডে না, ইউরোপীয় ইউনিয়নে আমরা যা এক্সপোর্ট করি চায়না থেকে বেশি। দেখাই, আমি যেখানে এখানে দিয়ে দিচ্ছি ডাটাটা, এখানে আছে 1.33 বিলিয়ন কেজি আরএমজি, 1.33 বিলিয়ন কেজি আরএমজি আমরা কি করছি, এক্সপোর্ট করছি, যেখানে চায়না করছে 1.31 বিলিয়ন কেজি। গার্মেন্টসটা আমরা শুধু পিসে পিসে ধরে দিচ্ছি না, যে আমি একটা শার্ট পরছি, একটা গেঞ্জি পরছি, এটা ওয়েট করলে কেজি হয়, তো কেজিতে ওয়েট করে দেখছে যে আমরা হলো 1.33 বিলিয়ন কেজি এক্সপোর্ট করছি ইউরোপীয় ইউনিয়নে, আর যেখানে চায়না করছে হলো 1.31। তবে একটা জিনিস কি, চায়নাদের প্রাইসটা ভালো, চায়নাদের এভারেজ প্রাইস ছিল 23.03 পার কেজিতে, যেখানে বাংলাদেশে ছিল হলো 17.27 পার কেজিতে। এখন কোশ্চেনটা হলো, আমাদের প্রাইস যদি এত কম হয় আমরা ঠিক আছে কি হবে? এইটাকে বললেন না ম্যান পাওয়ারটা লো লেবার কস্ট। আরেকটা জিনিস আছে, এটা শেয়ার করে রাখি, ইম্পর্টেন্ট পয়েন্ট, এগুলো একটু খেয়াল রেখেন। আমরা গল্প করতেছি বিলিভ, আমরা এখানে কোনো না, জাস্ট গল্প করতেছি, আমরা শেয়ার করতেছি, বিকজ অফ দ্যাট আমি আমার জিনিস আপনাদের শেয়ার করতেছি, আপনারা শেয়ার করেন আমাদের সাথে। আচ্ছা, এখানে আরএমডি সেক্টরে মানে গার্মেন্টস সেক্টরে জব করেন কারা কারা, হাত তুলবেন। গুড, ভেরি গুড। যারা নাই তাদের জন্য খুব ভালো হবে। কারণটা হলো কি, আমি একবার যখন আমার প্রথম জব ছিল স্কোয়ারে, হ্যাঁ, আমি স্কোয়ারে 3.5 বছর কাজ করছি। তো যখন প্রথম আমি জবে ইন্টারভিউ দিতে যাই, তখন আমাদেরকে বলা হয়েছিল যে আমার এক্সপিরিয়েন্স আছে কিনা, আরএমজি বা গার্মেন্টস সেক্টর আছে কিনা। তখন বলছি নাই, আমার তো কোনো এক্সপিরিয়েন্স নাই, ফার্স্ট জব। তার মানে হলো যে যে কোনো ইন্ডাস্ট্রি যখন কোনো একজন প্রফেশনালকে চুজ করতে যায়, আগে চিন্তা করে যে ওই ইন্ডাস্ট্রিতে এক্সপিরিয়েন্স আছে কার। তো যেটা হলো, যারা এখানে নতুন তাদের জন্য একটা ভালো পয়েন্ট হলো, আমরা এই প্রেজেন্টেশনটা আমরা কি করব, আপনাদেরকে দিয়ে দিব পিডিএফ করে, আমি দিয়ে দিব, যেটা আপনারা সোর্স হিসেবে রেখে দিবেন, যে কোনো সময় একটা রিভিউ করে জাস্ট কোনো জায়গায় গেলে আপনি ধারণা পাবেন যে না, এই বিষয়গুলো আস্ক করবে, এইগুলো জানতে চায়। তো আমি যে কথাটা বলতেছিলাম, আমি পয়েন্টে আসি। আমার আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আছে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আরএমজি রেজ করার জন্য, সেটা হলো কি পানি, ওয়াটার। কেন ওটার কথা বললাম বলুন তো? কারণ আমরা যে এই যে গার্মেন্টস পড়তেছে, এটা শার্ট বলি, তারপরে আপনার গেঞ্জি বলি, পলো শার্ট বলি, হ্যাঁ, এই একটাই কারণকে ডাইং করে, কালার করি না? এই দেখেন আপনারা যে সবুজ, নীল, কালো হয় না? যারা জিন্স প্যান্ট পরছেন তারা দেখেন জিন্সের পর যদি ফেড হয় না, কারণ ওয়াশ, আপনার ওয়াটারটা খুবই ইম্পর্টেন্ট বিষয় ডাইং এর ক্ষেত্রে, ওয়াশের ক্ষেত্রে, যেটা হলো অন্যান্য কান্ট্রিতে অতটা প্রচলন না, বাংলাদেশে এটা অ্যাভেলেবল। আর এই কারণে কি হয়েছে, একটা বড় রেস করার কারণ। তো যাক, আমি পয়েন্টে আসি। তাহলে সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশ যখন এখানে চায়নাকে ওভারকাম করে গেল, সেখানে দেখেন ভ্যালুটা একটু খেয়াল করি, বাংলাদেশে কিন্তু ভ্যালুটা কত আসছে? ভ্যালুতে যদি আমি বলি, ইউরোপীয় ইউনিয়নের তার এক্সপোর্ট, সেটা হলো $22.88 বিলিয়ন ভ্যালুতে। চায়না সেখানে হলো $30.15। তার মানে আমরা ফার্স্ট হচ্ছি কিসে? কোয়ান্টিটিতে। ঠিক আছে, আসেন আমি যে কি পয়েন্টে বললাম না, জিডিপি আমরা 10% কন্ট্রিবিউশন করি, আমি জাস্ট একটা গ্রাফ দিয়ে দিচ্ছি বা দেখানোর জন্য, জাস্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য। আসলে লাস্ট 5 বছরে আমাদের আরএনডি সেক্টরের কন্ট্রিবিউশন কতটুকু ছিল একটু খেয়াল করে দেখেন না। 18 ছিল 10%, 19 ছিল 9%, তারপরে 20-এ 7%, 20টা একটু কারণ ছিল, আপনারা জানেন সবাই করোনাকালীন সময় ছিল, তারপর খারাপ ছিল না। 21-এ দেখেন 9%, 22-এ আবার 10% হয়েছে। ছিল হলো 460, কি ছিল এটা? $460 বিলিয়ন, তাই না? আর আমাদের কত হয়েছে? 45, ঠিকই তো? 45.71।
2022 এটা, তাই না? তার মানে 10%। এখন একটু দেখি আমরা আমাদের এক্সপোর্টের সাথে সামঞ্জস্য কতটুকু। এটাকে বললাম না যে আমরা যা এক্সপোর্ট করছি ডলার আয় করছি তার মধ্যে কত 85% কি আমাদের আরএমজি থেকে। 18-19 কত ছিল? 84%, তাই না? যা এক্সপোর্ট করছি আমরা তার মধ্যে আরএমজির মানে কন্ট্রিবিউশন ছিল 84। 19-20-এ 83, 20-21-এ কমে গেছে না 81 ওই করোনার কারণে, 21-22-এ 82, নাও লাস্ট ইয়ার 85। এখন একটা বিষয়, একটা জিনিস জাস্ট আমি একটু গ্রুপটা দেখাতে যাচ্ছি যে লাস্ট বছরের সাথে আগের বছরের গ্রুপটা কিরকম। যেমন 22-23-এ যেহেতু আমি মিলিয়নে আমি যদি বলি 46.992 মিলিয়ন ইউএস ডলার আমাদের ইউএস এক্সপোর্ট, তাই না? যেখানে আরএমজির কন্ট্রিবিউশন যেটা 21-22-এ ছিল হলো 42,613 মিলিয়ন ইউএস ডলার। তার মানে হলো এখানে 10.27% গ্রোথ হয়েছে। আর এখানে আমি একটা জিনিসকে ফোকাস করতে যাচ্ছি, আসলে আমরা কোন কোন কান্ট্রিতে বা কোন কোন এরিয়াতে আমরা এক্সপোর্ট করতেছি এবং কত পার্সেন্ট এক্সপোর্ট করতেছি একটু খেয়াল করে দেখেন। ইউরোপীয় ইউনিয়ন, সেখানে আমরা 50% এক্সপোর্ট করতেছি। আমরা যা এক্সপোর্ট তার 50% কোথায় করতেছি? ইউরোপীয় ইউনিয়নে। তারপরে 21% ইউএসএ আমেরিকাতে, আর ইউকেতে 11%। তাহলে তিনটা দেশ মিলে কত হলো? 82%। 50, 60, 70, 80, 82%। তার মানে হলো 82% কভার করতেছে তিনটা দেশ, মানে ইউরোপিয়ান সহকারে বাকি দুটো দেশ। এখন তাহলে তাদের সাথে কি মানে মানে তাদের কি তো ফোকাস বেশি দিতে হবে নাকি? যে আমার জন্য বেশি আর্ন করে বা যে আমার জন্য অর্থনীতি টিকে রাখার জন্য যে সাপোর্ট দেয় তাদের খেয়াল রাখতে হবে না? তার মানে ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা এবং ইউকে, এদের বিষয়গুলোতে আমাদের বেশি কনসার্ন থাকতে হয়। কারণটা হলো কি, তারা যদি তাদের ইম্পোর্টটা যদি বন্ধ করে দেয়, আমাদের মতো যারা দেশ, অল্প দেশ, তাদের জন্য অনেক সমস্যা হয়ে যায়। যেমন আমাদের কিছু ফ্যাসিলিটি কদিন আগে আমাদের কি করে দিচ্ছে, বন্ধ করে দিচ্ছে। যার কারণে আমাদের কি মনে করেছিলাম, আমরা খুব মানে টেনশনে পড়ে গেছিলাম যে আমরা টিকতে পারবো কিনা। না, আলহামদুলিল্লাহ আমরা পরবর্তী এটাকে রিকভার করছি। কেন? আমাদের অনেক কমপ্লায়েন্স ফ্যাক্টরি, গ্রিন ফ্যাক্টরি তৈরি হয়েছে, যার কারণে এই কমপ্লায়েন্স ফ্যাক্টরি তৈরি হওয়ার কারণে সার্টিফিকেশন আমরা নেওয়ার কারণে পরবর্তী আবার রিজেনারেট করে আমরা কি করতে পারছি, এক্সপোর্ট করতে পারছি। তারপরে কিন্তু দেখেন আমরা কিন্তু এক্সপোর্ট কমে গেলেও বিভিন্ন সময় কি করছে, আবার উঠে দাঁড়াইছি। সেটা একটাই কারণ, আমাদের বাংলাদেশের মানুষের প্রচেষ্টা, আপনার মতো প্রফেশনালদের প্রচেষ্টা, আমাদের ইচ্ছা, আর সবচেয়ে উপর কথা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত। কারণ আমাদের যে পানিটা সেটা আছে, আমাদের যে ম্যান পাওয়ারটা সেটা আছে। এখানে জাস্ট আমি দেখাচ্ছি যে আমরা সবাই একটু খেয়াল করেন তো, যারা যে পোশাকটা পরে আছেন কোনটা কি পোশাক বলতে পারবেন? আমরা দুইটা ক্যাটাগরিতে এক্সপোর্ট করি, আরএমজি সেক্টরে দুইটা ক্যাটাগরিতে এক্সপোর্ট করা হয়। একটাকে বলে ওভেন আর একটা বলে নিট। এখন আপনারা যে পোশাকটা পরে আছেন, নিজেরা যারা পোশাকটা পরে আছেন দেখেন তো কি নিট না ওভেন বলতে পারবেন? নিট। আচ্ছা, এই জিন্সের প্যান্টে কি ডেনিম, এটা কি নিট না? আমি দুটো ভাগ বলছি, ওভেন। ইয়েস, এখানে দুইটা ভাগ করা হয়েছে, একটা নিট আর ওভেন। হ্যাঁ, এখানে নিট আর ওভেনের পার্থক্য আমি বলবো একটু পরে, তবে আমি একটু আইটেমগুলো আপনাদের পরিচয় করে দিচ্ছি। নিটের মধ্যে হলো আমরা যে টি শার্ট পরি, গেঞ্জি কাপড়ের, পোলো শার্ট পরি, তারপর ট্রাউজার পরি, তারপরে সোয়েটার পরি শীতের সময়, শর্ট পরি, এইগুলোকে বলতেছে নিট। এই আইটেমগুলো বলতেছে নিট আইটেম। আর ওভেন বলতেছে কোনগুলো? এই যে ফর্মাল শার্ট, ফর্মাল প্যান্ট, ঠিক আছে, তারপর জিন্সের প্যান্ট, সেগুলো বলতেছে ওভেন। এটা কিন্তু কারণ আছে, এটা হলো আপনার কি কারণটা আমি তো পরে বলতেছি। আমি আইটেমটাকে আপনাকে দেখাই নেই। তো আমরা যেটা দেখতেছি, নিটের কিন্তু 55% কিন্তু এক্সপোর্ট আমার নিটে হয়। আমরা যা এক্সপোর্টটাকে দেখালাম তার 55% হলো নিট গার্মেন্টস দিয়ে, আর 45 হলো ওভেন গার্মেন্টস দিয়ে। তো এখন কে নিটে কাজ করতে চান, কে ওভেনে কাজ করতে চান বলতে পারবেন? কেউ ইচ্ছা আছে কোন আমি নিটে কাজ করবো, এটা বেশি আছে, তার নিটে জব মার্কেট বেশি, তার নিটে বেশি কাজ করবো। আবার না, আমি ওভেনে, এখানে ওভেন আছে, আমি ওভেনে কাজ করতে চাই, কারণ আমি ফর্মাল শার্ট পছন্দ করি, জিন্সের প্যান্ট পছন্দ করি, ওভেনে কাজ করতে চাই। আছে না ইন্টারেস্ট? তবে আমাদের প্রফেশনাল অ্যাকাউন্টের কোনো ব্যারিয়ার হওয়া যাবে না।
প্রফেশনাল অ্যাকাউন্ট থাকতে হবে পানির মতো, যে পাত্রে নিতে হবে সেই পাত্রে আগে ধারণ করতে হবে তার প্রফেশনালিজম দ্বারা। ক্লিয়ার? তা আমি একটু দেখি আসেন। তবে ওটা যাওয়ার আগে একটা বিষয়টি খেয়াল করে নেই যে আমাদের এই যে ওভেন আর নিটকে আমরা এক্সপোর্ট করি, হ্যাঁ, তার মধ্যে কোন কোন আইটেম হয় যদি ক্যাটাগরি চিন্তা করি যে কোন কোন আইটেম গুলো বেশি এক্সপোর্ট হয়। ট্রাউজার 34%, টি শার্ট এবং নিটেড শার্ট সেটা হলো 23%, সোয়েটার 13%, শার্ট ব্লাউজ 6%, আন্ডারওয়্যার 6%, আদার্স আর আদার্স যেসব আছে আমাদের বিভিন্ন রকম অনেক আইটেম আছে সেগুলো হলো 18%। এখন আমি ব্র্যান্ডটা জাস্ট আপনাদেরকে ফোকাস করতে যাচ্ছি যে কোন কোন ব্র্যান্ডের আমরা কাজ করি। আপনারা অনেক সময় নাম শুনছেন, আউটলেটও দেখছেন, আমাদের ধানমন্ডিতে কেউ গেছেন? ধানমন্ডি 27-এ ওদের বাসা কারো আছে ধানমন্ডিতে? দেখুন পুমার শোরুম আছে, ওদের আউটলেট আছে পুমার। তো ওখানে গেলে আপনারা দেখতে পারবেন যে পুমা মানে আমাদের মেড ইন বাংলাদেশের প্রোডাক্ট ওখানে আউটলেট রাখা আছে। তো একটা বিষয় যেটা ভালো ভালো ব্র্যান্ডের আমরা কাজ করতেছি, যখন আমরা বিদেশে যাই, যখন যে দেখে যে মেড ইন বাংলাদেশ লেখা, ভালো লাগে না? তখন গর্ব হয় যে না, আমি আমাদের দেশ কত ভালো কাজ করতেছে, যে মানুষের জন্য কাজ করতেছে। আমি যদি ফিনান্সিয়াল টাকা না দেখি যে মানুষের জন্য তারা কি একটা প্রোডাক্ট তৈরি করে দিচ্ছে, মানে আমাদের পরিশ্রমের ঘাম দিয়ে আমরা অন্যের উপকার করতেছি। দেখেন, যদি একটা শার্ট যদি আমরা 100 টাকা কিনি, সেই শার্টটা যদি সেই কোয়ালিটি যদি 50 টাকা পাই, খুশি হবেন না? খুশি হবেন কিনা? কেউ কিন্তু নাই যে খুশি হবে না, সবাই খুশি হবে। কারণটা কি বলেন তো? কারণটা হলো কি, প্রাইসটা কমে গেল। আর আমাদের মতো স্বল্পোন্নত দেশে এইগুলো উৎপাদন করার কারণে ইউরোপীয় ইউনিয়ন কান্ট্রি তারা কম মূল্যে প্রোডাক্ট পাচ্ছে, আগের মূল্যটা থেকে কম মূল্যে পাচ্ছে, তার জন্য তারাও হ্যাপি, আমরাও দিয়ে হ্যাপি। কারণ আমাদের জন্য যে 5 টাকার আর্নিং, সেটা আমাদের জন্য অনেক। থ্যাংক ইউ। মূলত আমরা এখন যেটা প্রথম পয়েন্টে আমরা ছিল যে আমাদের ইয়ার্নের ভ্যালু বা ইয়ার্নের কস্টিংটা আমরা জানা দরকার ছিল। তো অটোমেটিক্যালি কিন্তু আমরা অলরেডি বুঝে গেলাম যে আমরা ইয়ার্নের কস্টিংটা কত পাচ্ছি। 3.7 মনে হয় অন এভারেজ, $3.7। তো এখানে একটা বিষয় কিন্তু জরুরি, যেটা হলো বারবার করে দাদা বলছেন আমাদেরকে, সেটা হলো কাউন্ট জানাটা জরুরি। কারণটা হলো যে আপনি কত কাউন্টের সুতা চান, মানে কত কাউন্টের সুতাতে আপনি কত জিএসএম এর ফেব্রিক্স তৈরি করবেন। জিএসএম পয়েন্টটা মনে রাখেন, জিএসএম আমরা পরে আসবো, হ্যাঁ, জিএসএমটা কি। তো একটা ফেব্রিক্স জানার জন্য যে জিএসএমটা দরকার, সেই জিএসএম এর কত কাউন্টের সুতাটা আমার দরকার, সেই সুতাটা কিন্তু জানা দরকার। তো কাউন্ট যদি আমি না বুঝি, বা আমার কোন কোন সুতার কনস্ট্রাকশন যদি আমি না বুঝি, তাহলে কিন্তু আমি ফেব্রিক্সের নেচার বুঝতে পারবো না, আর আমার কস্টিং ভুল হবে। কারণ আমাদের, আমি একটু আগে দেখছি আমাদের ম্যাটেরিয়াল পার্সেন্টেজ, মানে আমাদের হলো সুতার কিন্তু ম্যাটেরিয়াল, র ম্যাটেরিয়াল, সুতার আমাদের কস্টিং কিন্তু, যেটা আমি ফাইবারটা কিনি, সেটা কিন্তু কস্টিং কত পার্সেন্ট পড়ে আমাদের, কত পার্সেন্ট কস্টিং পড়ে র ম্যাটেরিয়াল দেখলাম একটু আগে। তাহলে খেয়াল করেন, 75 হলো র ম্যাটেরিয়ালের, আমাদের ডাইং সহকারে, ডাইং এর যে ডাইস কেমিক্যাল সহকারে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার দেখেন ম্যাটেরিয়াল কস্টের মধ্যে যদি 75% কস্ট পড়ে যায়, আর আমি যদি সেই জায়গাতে ভুল করি কস্টিং করতে বা ধরতে, তাহলে কিন্তু আমার কিন্তু কস্টিং শেষ। আপনার কস্টিং নিয়ে কোনো কাজ হবে না, ম্যানেজমেন্ট ভুল ডিসিশন দিবে, প্রতিদিন বলবে যে তোমার কস্টিং আমার দরকার নাই। আমি কি বুঝতে পারছি? তো প্লিজ আমরা যে পয়েন্টগুলো বলি বা জোর দিয়ে খেয়াল রাখবেন, এটা আপনাদের জন্য কাজে লাগবে। কাউন্ট আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এই জায়গাটাতে আমাদের ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে। ক্লিয়ার? তো এখানে একটা জিনিস বারবার করে দাদা বলছে, স্লাইভার কি বুঝছেন আপনারা? স্লাইভারটা হলো কি, আমি বলি কথা একটু অ্যাড করে নিই আমি, যেটা হলো তুলা। মানে কি তুলা? আপনি দেখছেন না আঁশ দেখছেন না, ছোট ছোট গাছে ধরে রয়েছে, সেই আঁশগুলো যে কি করে জানেন, মিক্সিং করা হয়। মিক্সিং করলে আর মানে আলাদা থাকবে, এক হয়ে যাবে না, সব মিক্সার হয়ে গেল, এতগুলো তুলা হয়ে গেল। আমরা ওই যে বাসার আছে না, লেপ আছে না, লেপ যখন ভাঙে, মানে আমি ঠিক করতে দেই, লেপে কি করে তুলাগুলোকে নিয়ে বাইরে, মনে আসছে আপনাদের? বাইরে কেন বলেন তো? ওই সবগুলো তুলাকে মিক্সিং করে ফেলে, মিক্সিং করে সমস্ত আঁশগুলো একত্রে হয়ে যায়। এই যে এরকম ভাবে মিক্সিং করার পরে আঁশগুলোকে একত্রে করে একটা দড়ির মতো বের হয়। দড়ি আছে না, দড়ির মতো বের হয়। সেই দড়িটা কিন্তু স্ট্রং না, সেটা হলো জাস্ট আঁশগুলোকে একত্রে করে স্লাইভার বানিয়েছে, যেটা বলবো স্লাইভার, একত্রে করে বানানো হয়। এরকম 6টা স্লাইভার মিক্স করে আবার একটা দড়ি বানানো হয়। দড়ি বানানো দেখছেন? দড়ি কিন্তু টুইস্ট করে না, টুইস্ট দেখেন, ছোট ছোট করে টুইস্ট করে মোটা দড়ি বানায় না। ঠিক স্লাইভারে যে আঁশগুলোকে একত্রে করে প্রথম যে একটা স্লাইভার বানাই বলো, বা একটা দড়ির মতো বানাইলো, সেরকম 6টা বানায়, 6টাকে আবার টুইস্ট করে, মানে পেঁচায় আবার একটা হয়, তারপরে আবার পেঁচা কি বানানো হয়, ইয়ার্ন বানানো হয়। বেসিক্যালি কিন্তু ন্যাচারাল জিনিস, আমরা টেকনিক্যাল কথা যদি না বুঝি দরকার নাই, আমরা ন্যাচারাল জিনিস বুঝি।
যে আমাদের ইয়ান বানাতে গেলে ফাইবারটাকে পেঁচিয়ে বানাতে হয়, এর জন্য ফাইবারের প্রাইস জানা দরকার, কোন কোন জায়গা থেকে সোর্সিং করি সেটা জানা দরকার, আর সেটা কিভাবে সোর্সিং করার পরে সেটা কিভাবে ম্যানুফ্যাকচার হয়ে আমার ইয়ান তৈরি সেটা জানা দরকার। আমি যদি না বুঝি কাউন্ট, না বুঝি টুইস্ট, না বুঝি যদি আমার এই যে লেবার মানে কিভাবে তৈরি হচ্ছে, তাহলে আমার কস্টিং ঠিক হবে না। কার কস্টিং হবে না ঠিক? ইয়ানের কস্টিং না ঠিক হলে আমার গার্মেন্টস এর কস্টিং ঠিক হবে না। আমার কথা ক্লিয়ার? তো দেন আমরা ইয়ান ক্লিয়ার, সবাই ইয়ান ক্লিয়ার তো? ওকে, এখন আমরা যেটা করবো, আমরা ইয়ান ক্লিয়ার, ইয়ানের পরে আমরা ইয়ানটাকে কি করবো, এখন কাপড় তৈরি করবো। কাপড় তৈরি করার জন্য আমরা কয় ধরনের কাপড় আছে? দুই ধরনের কাপড়, নিট আর ওভেন। আমরা কোন কাপড় তৈরি করবো বলেন? আমরা করবো ওভেন। দুইটা কাপড়ের প্রসেস আমি দেখাবো না, একটাই দেখাবো। দুইটাতে যাবো না, একটাতে যাবো। আমরা এখন দেখবো উইভিং প্রসেসটা দেখবো। উইভিংটা কোনটা ছিল মনে আছে? আড়াআড়ি যে সেলাইটা হয়, এই যে আমার ডেনিমের, এই যে আমার শার্টের কাপড়। আমরা মানে খুব সুন্দরভাবে দেখলাম যে গার্মেন্টস হয়ে গেছে। গার্মেন্টস হয়ে গেছে না, না ফেব্রিক্স হয়েছে। তাও ফেব্রিক্সে দেখলাম কোনটা, ডেনিম ফেব্রিক্স। আমরা ডেনিমের শার্ট বানাবো না প্যান্ট বানাবো? কারণ বেশি প্যান্ট পরি না, শার্টটা আমরা হ্যাঁ শীতের সময় চলে আর কি। ঠিক আছে, তো মূল বিষয়বস্তুটা সেটাই, আমরা পয়েন্টে আছে কিনা সেটা হলো, আমরা প্রথম দুইটা ম্যানুফ্যাকচারিং প্রসেস দেখে ফেলছি। একটা হলো স্পিনিং, যেখানে আমরা ইয়ার্ন কি ম্যানুফ্যাকচার করলাম। দ্বিতীয়ত হলো আমরা উইভিং এর আমরা একটা দেখলাম ডেনিম প্রসেস। তো মূলত কাপড় বানানোটা আমরা দেখলাম। তো এখন একটা জিনিস বারবার করে আসতেছে, সেটা হলো যে শৈবাল দা খুব সুন্দর মতো বলছেন একটা জিনিস, যে আমরা যদি প্রসেস না বুঝি, আমরা যদি কোথায় কোন জায়গাটাতে আসলে ইম্পর্টেন্ট বা কি পয়েন্ট সেটা যদি না বুঝি, তাহলে দেখবেন যে ওই জায়গাটা আপনার প্রোডাক্ট ঠিকই তৈরি হইতেছে কিন্তু কস্ট বেশি পড়ে যাচ্ছে। কারণ ওই যে একটা কথা বলছে শ্রিঙ্কেজ, তাই না? এলাস্টিসিটি যেটাকে অনেক সময় বলে, যেটা হলো আপনার কি বাড়লো, মানে আপনার কতটুকু ক্ষেপে যাবে, ওইটা কিন্তু নির্ভর করে অনেক কিছু বিষয়ের উপরে। এখন সাধারণত যতটুকু দেওয়ার কথা ততটুকু যদি না দেয়, একটু বেশি দেয়, কম দেয়, লস কার হবে? বেশি যদি দেয়, বেশি গেলে কিন্তু সুতা খেয়ে আপনার বেশি লেগে গেল, তাই না? এতটুকু থাকার কথা ছিল, আমার 2.5% বা 3% দেওয়ার কথা ছিল, আপনি দিয়ে দিচ্ছেন হলো 3.5%, সাপোজ কিছুটা বাড়াই দিচ্ছেন, যাতে করে আপনার যারা প্রোডাকশন ডিপার্টমেন্টের লোক তারা জানি মানে চিন্তা করলো, তারা একটা পার্সেন্টেজ চিন্তা করে যে না আমরা জানি কোনো সমস্যা না পড়ে, ফেস না করে দিয়ে দিই। হ্যাঁ, এটা দিয়ে দিল বাড়ায়। এখন এই যে বাড়ায় দিল, যে যতটুকু পরিমাণ দেবে গেল ততটুকু পরিমাণের জন্য কি সুতা লেগে গেল, ততটুকু পরিমাণ যে লেবার কস্ট গেল সেগুলো ডাইং গেল, এই কষ্টটা কই গেল? অ্যাবজর্ব হয়ে গেল। তার মানে কি আপনার কস্টিং করে যাবে বেশি। প্রোডাকশন ডিপার্টমেন্ট তাকেও নিজের গা বাঁচানোর জন্য কাজ করলো। মানে আপনি যদি কস্টিং করতে গিয়ে যদি সেটা মাথায় না রাখেন, এই বাইরের পার্সেন্টেজটা যদি আপনি খেয়াল না করেন এবং তারা যা দিল তার উপরে যদি কস্টিং করে ফেলেন, তাহলে আপনার কস্টিং আসবে বেশি, আপনার লাস্টে যাবে ওই বাইরের ওই প্রোডাক্টের উপর লস। আমার কথা বুঝতে পারছেন? সেই জন্য কি পয়েন্ট গুলো বোঝানো খুবই জরুরি, যে কোন পয়েন্ট গুলোতে আসলে আমাদের কস্টকে কন্ট্রোল করা জায়গা। কস্ট কিন্তু কমানো না, খবরদার কস্ট কমানো কথা কোথাও বলবেন না, বলবেন কস্ট কন্ট্রোল। যেখানে যা লাগা দরকার তা লাগান। এখন বলেন কস্ট কন্ট্রোল করতে গিয়ে যেখানে লাগতো আপনার 10 টাকা ডাইস কেমিক্যাল, লাগাইছেন 5 টাকা ডাইস কেমিক্যাল। যেখানে হওয়ার কথা ছিল আপনার লাল রঙের কাপড়, সেটা হয়ে গেছে হলো মেরুন রঙের কাপড়। হবে? বা খাবে না, বা নিবে না। তো আমার কথা হলো কস্ট কাটিং না, কস্ট কমানো না, কস্ট কন্ট্রোলিং। মানে যেখানে যতটুকু লাগা দরকার ততটুকু লাগছে কিনা, যে প্রসেসটা যতটুকু করা দরকার ততটুকু করছে কিনা, যে জায়গাটায় প্রোডাকশন ডিপার্টমেন্ট বলেন, মার্কেটিং ডিপার্টমেন্ট বলেন, যার কনসার্ন যা ডিপার্টমেন্ট বলেন, তাদের যা রেসপন্সিবিলিটি দায়িত্ব ছিল তারা ওইভাবে পালন করছে কিনা, রেসিপি দেখে তারা ডাইস কেমিক্যাল মিশেছে কিনা, সেগুলো খেয়াল রাখতে হবে। একটা জিনিস, ডাইস কেমিক্যালের কথা আসতো, ডাইং এর কথা আসতো, বাবা ডাই করে ডাইং এর রেসিপি দরকার। এখন কথা হলো যে আপনারা যে বাসায় কি কেউ রং করছেন, নীল যে জামা রং করছেন কেউ? এখন কেউ করেন না, এখন মনে বাইরেই করেন। যাই করছেন নাকি এটা কেউ? নীল রং করছেন, নীল দিচ্ছেন? যখন আপনার ছোট বালতিতে, আপনি মনে করেন একটা শার্ট, ছোট বালতিতে পানি নিয়ে নীল দিবেন, নীল কিন্তু কম লাগবে। আপনার অতটুকু শার্টের জন্য যতটুকু পানি দরকার, যতটুকু মানে চুবাইলে বা ভিজাইলে ডাইতে হবে, ওটা ঠিক আছে, আপনার কম নীল লাগবে। এখন বড় বালতিতে পানি নিলেন, নীল কি বেশি খাবে না? সিম্পল কনসেপ্ট এইটাই। ডাই করতে গেলে যতটুকুর জন্য যতটুকু কেমিক্যাল, যতটুকু পানি, যতটুকু ইনগ্রেডিয়েন্ট দরকার, আপনি যদি অতটুকু ইউজ করেন, আপনার পারফেক্ট একটা ওই রঙই আসবে, কিন্তু পারফেক্ট কম্বিনেশন হবে। কিন্তু আপনি ওই জায়গাটা যদি বড় পাত্রে বেশি পানি, বেশি ইনগ্রেডিয়েন্ট আদার্স নিয়ে নেন, আপনার ডাইস কেমিক্যালও বেশি লাগবে, আপনার রং হয়তো আসবে কিন্তু কি হবে, কস্টিং বেড়ে যাবে।
বিলিভ ইট, আপনাকে যদি প্রসেস না বুঝেন, আপনি যদি ওই জায়গাটা না যান, তাহলে কিন্তু আপনি কিন্তু এই কস্টিং এর ফরম্যাট গুলো আপনারা বুঝতে পারবেন না। তো এর জন্য আমাদের দুইটা মেজর পয়েন্ট আমরা অলরেডি দেখে ফেলছি, সেটা হলো একটা ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং আর একটা হলো আমাদের ফেব্রিক ম্যানুফ্যাকচারিং। এখন আমরা দেখবো গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং এর কোর্সটা কি এবং গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং কস্টিং এর ক্ষেত্রে কোন কোন ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো আমাদের আছে। একটা জিনিস বলি, সেটা হলো আমরা এখন ফেব্রিক যদি তৈরি করে ফেলছি, ফেব্রিক্স এর জিএসএম আমরা এখনো জানি না, জানছি কি? জানতে হবে, তাই না? তাহলে এটা আমরা পরবর্তীতে জানবো ইনশাল্লাহ। আর দ্বিতীয়ত যেটা হলো, আমরা ফেব্রিক্স এর অলরেডি কি হয়েছে, যে সুতার আমার ফেব্রিক্স তৈরি হবে সেই কাউন্টটা জেনে গেছি, তাই না? তার মানে ওই কাউন্টটা জেনে গেছি, তারপরে আমরা ফেব্রিক্স তৈরি করে ফেলছি। এখন আমরা গার্মেন্টস এ যাবো, তো গার্মেন্টস এর প্রসেসটা আমাদের সাথে শেয়ার করবে। আমরা কিন্তু অলরেডি গার্মেন্টস এর কস্টিং দেখে ফেলছি। গার্মেন্টস এর কস্টিং এর মধ্যে আপনি কিন্তু একটা জিনিস খেয়াল করছেন কিনা, যে প্রসেসের মধ্যে সবচেয়ে মেজর কিছু প্রসেস যেটা হলো আপনারা দেখলেন যে কাটিং, সুইং, ফিনিশিং, তাই না? তো কাটিং, সুইং, ফিনিশিং কিন্তু কাকে করতেছে? ফেব্রিক্সে করতেছে। আমাদের ফেব্রিক্স র মেটেরিয়াল, মেজর র মেটেরিয়াল না? আমরা কিন্তু বারবার কথা বলে আসছি, সেই কটন থেকে ইয়ার্ন তৈরি করা, ফেব্রিক্স তৈরি করা। আমি এখন গার্মেন্টসে আসছি, মাথায় রাখবেন আপনি ওই ফেব্রিক্সটার ভিতরে কিন্তু সমস্ত কাজ জড়িত আপনার, কারণ ওটা হলো মেজর র মেটেরিয়াল। আমরা আগে বলছিলাম না? তো সেখানে যদি মনে করেন আপনি কাটতে গেছেন, কাটার সময় আপনার যখন লেটা দেয় না, লে বলছে না একটু আগে, লে মানে হলো কি আপনার টেবিলের মধ্যে বিছানো, কাপড়টা এনে টেবিলে বিছাচ্ছে। আর এর আগে একটা জিনিস বলছিল, প্যাটার্ন দেখছেন কি ভিডিওতে? কাটিং প্যাটার্ন, ওই যে একটা ড্রয়িং করতেছিল, আপনার কতটুকু সাইজ লাগবে, ডাবল এক্সেল লাগবে কিনা, এক্সেল লাগবে কিনা, স্লিভে কতটুকু লাগবে, হ্যাঁ, প্রত্যেকটা জয়েন্টে কি লাগবে ওটা ড্রয়িং করা হয়, মার্কার পেপারে ড্রয়িং করা হয়, ক্যাড। ওই জায়গাটা ড্রয়িং করার পরে ওইটা কি করা হয়, যে আপনার ফেব্রিক বিছালেন না টেবিল উপরে, ওইটার উপর রাখা হয়, ওই মাপেরই ফেব্রিক্স উপর বিছানোর উপর রাখা হয়, রাখার পরে দেন কাটা হয়। এখন মনে করেন আপনার যখন মেশিনে যখন মেজারমেন্টে যদি সামান্য 1 ইঞ্চি 2 ইঞ্চি হেরফের হয়ে যায়, ফেব্রিক্স 1 ইঞ্চি 2 ইঞ্চি কি বেড়ে কমে যাবে না? যখন কাটতে গিয়ে যদি 1 ইঞ্চি 2 ইঞ্চি বেশি কেটে ফেলে, বেশি কাটা হয়ে যাবে না? তো কস্টিং কি বাড়বে কমবে? তাই হবে। মূল বিষয়টা হলো এখানে যে আমাদের মেজারমেন্টটা ঠিক মতো করলো কিনা, মেজারমেন্ট অনুযায়ী ঠিক মতো ফেব্রিক্সটা কাটলো কিনা, সেই দিয়ে কন্ট্রোল রাখা, যাতে করে ওয়েস্টেজের পরিমাণ যতটুকু আমাদের অ্যালাউ করা আছে তার থেকে বেশি না হয়ে যায়। যদি ওয়েস্টেজের পরিমাণ অ্যালাউ হয়ে যায়, তাহলে মানে বেশি হয়ে যায়, তাহলে কিন্তু আপনার ওই জায়গাতে কষ্ট চলে যাবে, আপনার কস্টিং বেড়ে যাবে। দেন পরবর্তীতে যেটা হলো, আপনি কাটলেন, কাটার পরে সেটাকে আপনি এমব্রয়ডারি করা দরকার, যদি এমব্রয়ডারির প্রয়োজন পড়ে। অনেক থাকে না এখানে লোগো, আমরা ইউএস পোলো দেখি, তারপর বিভিন্ন সময় দেখি লোগো থাকে। এখন লোগো ওই কি করে, কাটলে কাট পিস হয়, সাইজ অনুযায়ী যেগুলো আছে না প্যাটার্ন গুলো, কাটলে কাট পিস বলে ওটাকে, ওগুলো সাইজ অনুযায়ী একত্রে করে, সমস্তগুলো একত্রে করে বান্ডেল করে, করে যেটা যেখানে জানা দরকার এমব্রয়ডারি করা দরকার এমব্রয়ডারিতে পাঠায়। যদি আপনার চেস্ট পিন বলে, যেটাকে বলছিলাম চেস্ট পিন, ওই গেঞ্জিটাতে প্রিন্ট, চেস্ট পিন বলে, যদি প্রিন্টিং করা প্রয়োজন হয় তাহলে সেটা প্রিন্টিং এ পাঠায়। তো যেভাবে যে সাইজে যেখানে পাঠানো হলো ঠিক মতো সেটা সেই কোয়ান্টিটি আসলো কিনা সেটা চেক করতে হবে। মনে করেন 10টা পাঠিয়েছি, আসছে 8টা, তার মানে 2টা নষ্ট হয়ে গেছে, তাহলে কিন্তু কস্টিং বেড়ে যাবে। খেয়াল করতে হবে যে কত পার্সেন্ট আমাকে এটা অ্যালাউ করা আছে প্রিন্টিং এর জন্য ওয়েস্টেজ, কত পার্সেন্ট আমার অ্যালাউ করা আছে এমব্রয়ডারির জন্য ওয়েস্টেজ, সেটা অনুযায়ী স্ট্যান্ডার্ড মাপ অনুযায়ী আমার অ্যাকচুয়াল লাগলো কিনা। যদি কম লাগে গুড, আমরা সেভ করছি, যদি বেশি লাগে তাহলে ধরতে হবে যে আপনার এখানে কেন বেশি লাগলো, আপনার কস্টিং তো বেড়ে গেছে। আর আপনার কস্টিং বেড়ে যাওয়ার কারণে গার্মেন্টস কস্টিং বেড়ে যাবে না? তো এইসব কি পয়েন্ট গুলো দিকে মেজর খেয়াল রাখা। দেন এরপরে কি আছে, এরপরে যে ওই কাট প্যানেলে পাঠাইছেন, আপনি এমব্রয়ডারি করতে পাঠাইছেন, চেস্ট প্রিন্ট করতে পাঠাইছেন, প্রিন্ট হয়ে আমার কাছে আপনার কাছে আসলো, এমব্রয়ডারি হয়ে আসলো, আসার পরে কি মিলে রাখতে হবে না, আবার আবার মিলে রেখে বান্ডেল করে এটা কি করতে হবে, পাঠাইতে হবে সুইং লাইনে। এখন যে যে সুইং লাইনে পাঠাবেন, সুইং লাইনে পাঠাতে গেলে তো ঠিক ওখানে প্রত্যেকটা পয়েন্ট, এই যে পয়েন্ট গুলো বলতেছি, প্রত্যেকটা পয়েন্টে কোয়ালিটি চেকিং হয়। আমরা যে মেজারমেন্ট যা করতেছি সেটা ঠিক মতো হচ্ছে না, কারণ কোয়ালিটি চেক না হলে কোনো একটা পয়েন্টে যদি সমস্যা হয়ে যায় তাহলে আমার র মেটেরিয়ালে কিন্তু কস্ট বেড়ে যাবে, কারণ ওয়েস্টেজ বেড়ে যাবে। কে ভুল করতেছে আপনি ধরতে পারবেন না। মনে করেন কাটতে ভুল হয়েছে, কিন্তু ধরা পড়ছে যে একবার সুইং এর শেষে, বলেন তো আপনি কতগুলো খরচ খেয়ে ফেলছেন। কাটছেন, কাটার পরে আপনি এমব্রয়ডারি করছেন, প্রিন্টিং করছেন, ওয়াশ করছেন, তারপর সুইংও করে ফেলছেন, তারপর ধরা পড়ছে যে এটা কার দোষ, কাটিং এর দোষ। আচ্ছা ফেব্রিকের মধ্যে যদি কোনো ফল থাকে, মনে করেন ফেব্রিক তো বানাইছি, বানাইতে গিয়াও কি হয়েছে, কোনো একটা কেমিক্যাল পড়ে ড্রপ মানে চিহ্ন পড়ে গেছে, আপনার এই শার্টের মধ্যে যদি কোনো দাগ থাকে আপনি শার্ট কিনবেন? সিম্পল কথা, আপনি যদি পোলো শার্ট কিনেন, পোলো শার্টের মধ্যে দাগ থাকে আপনি কিনবেন? কিনবেন না, বাইরেও নিবে না।
এর জন্য ফেব্রিক্সটা ঠিক মতো হইলো কিনা সেখানে কোয়ালিটি চেকিং আগে দরকার। যদি কোনো ফেব্রিক্স ফল্টের কারণে যদি কোনো কিছু গার্মেন্টস নষ্ট হয়, সেটা যদি গার্মেন্টস তৈরি করার পর ধরা পড়ে, তাহলে কয়টা প্রসেসে সে কষ্ট খেয়ে ফেলছে। যেটা ফেব্রিক্স নষ্ট হয়েছে প্রথমে ধরতে পারতাম, সেখান থেকে কন্ট্রোল করতে পারতাম, সেটা না করার কারণে কি হলো, গার্মেন্টস তৈরি হয়ে গেছে। তার মানে কি করছে, কাটিং এর কস্ট গেছে, আমার এমব্রয়ডারি কস্ট গেছে, প্রিন্টিং এর কস্ট গেছে, সুইং এর কস্ট গেছে, আমার লেবারেরও কি দিছি, সবকিছু করার পরে যা ধরা পড়ছে এটা আমার কার ফল্ট, ফেব্রিক্স এর ফল্ট। তার মানে সঠিক সময় সঠিক জায়গায় সঠিক আইডেন্টিফাইড করাটা কিন্তু ইম্পর্টেন্ট বিষয়। এটা কে করে দিবে, কে ধরবে? কস্ট অ্যানালাইসিস, কস্ট অ্যাকাউন্টেন্ট ম্যানেজমেন্ট, যারা কস্টিং এর কাজ করে তারা যখনই দেখবে যে একটা প্রসেসের কস্ট বেড়ে যাচ্ছে, যখনই একটা ব্যাচের কস্ট বেড়ে যাচ্ছে, তখন তাদেরকে ব্লক করে দিতে হবে। তার জবাব দিয়ে আনতে হবে যে আপনি কোয়ালিটিটা কি করতেছে, আপনি কি চেকিং করতেছে, আপনি কোয়ালিটি কেন ফল করে। কনসার্ন ডিপার্টমেন্টকে কি করতে হবে, তার দায়বদ্ধতা স্বীকার নিয়ে আসতে হবে যে না আপনি কেন এটা ভুল করছেন, এর কারণে কত কস্টিং বেড়ে গেল। তো এই গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং হলো সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট, বিকজ আমরা কিন্তু অলরেডি ম্যাটেরিয়াল তৈরি করে ফেলছি, এখন ওই ম্যাটেরিয়াল নিয়ে আমি কাজ করবো। ফেব্রিক্স আমরা তৈরি করে ফেলছি, এখন ফেব্রিক্স নিয়ে কাজ করবো। যদি এদিকে যদি কোনো ফল্ট আমার হয়ে থাকে, তাহলে কিন্তু বড় রকমের কস্ট এখানে কিন্তু জড়িত হয়ে যাবে। তো আমরা সবাই চেষ্টা করবো এদিকে ফোকাস দেওয়ার জন্য। তো আমাদের গার্মেন্টস তো মেকিং হয়ে গেল, তাই না? এখান গার্মেন্টস মেকিং হওয়ার পর একটা জিনিস খেয়াল রাখেন, সেটা হলো গার্মেন্টস এর সুইং লাইন। সুইং লাইনে যখন সুইং এ দেওয়া হয়, তখন কিন্তু দেখবেন সাইজ ওয়াইজ, মানে মেশিন গুলো যেভাবে সাজানো হয়, প্রত্যেকটা যে কি বলে অপারেটর, মেশিন অপারেটর, সে কিন্তু যখন যে সাইজের যে ফেব্রিক যে কাজটা করে, সে এটাই করে। আপনার ইফিসিয়েন্সি সেম, খুবই প্রয়োজন। স্ট্যান্ডার্ড অ্যালোকেটেড মিনিট মানে হলো কতটুকু মিনিটের মধ্যে আপনার কি করে কাজটা করতে হবে। আপনি মনে করেন যে আপনি একটা কাজ করা দরকার 10 মিনিটে, আপনি যদি এটা নিয়ে নেন 15 মিনিট, 15 মিনিট খেয়ে ফেলছেন না? আপনার 15 মিনিট, সবগুলো ওয়ার্কার ধরেন কত মিনিট? কারণ আপনার সুইং এর সাথে এরপর প্রত্যেকটা প্রসেস জড়িত, পরবর্তী ফিনিশিং জড়িত। আর এরা যদি মনে করেন বেশি সময় নিয়ে কাজ করে, 8টা-5টা কাজ করার কথা, সে যদি 2 ঘন্টা বেশি কাজ করে, ওটা দিতে হবে না? তাহলে আপনার কমপ্লায়েন্স ধরবে। গার্মেন্টস সেক্টরের মূল বিষয় হলো কমপ্লায়েন্স, বায়ার কমপ্লায়েন্স। আপনি যদি ওটি দেন, ওটির মূল্য কি সিঙ্গেল না ডাবল? ডাবল হয়ে যাবে, কস্ট বেড়ে যাবে, লেবার কস্ট বেড়ে যাবে। তার মানে কিন্তু আপনাকে ইফিসিয়েন্সিটা কিন্তু ক্যালকুলেশন করতে হবে, এবং কোন জায়গায় আমার কোন টাইম স্ট্যান্ডার্ড অ্যালোকেটেড মিনিট বাড়লো কিনা সেটা দেখতে হবে। কারা দেখবে এটা? এটা ডিপার্টমেন্ট আছে যারা এই কাজটা সবসময় করে। কি ডিপার্টমেন্ট? আর অনেক টাইম বলে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, তারা ইঞ্জিনিয়ারিং করে, কোথায় কি ঘটতেছে না ঘটতেছে, কথা কতটুকু বাড়লো, কত মিনিট খাইলো ওরা, কি হলো সেগুলো দেখে। আরেকটা টিম আছে কাজ করে সাথে সাথে ওয়ার্ক স্টাডি, তাহলে স্টাডি করে, কাজগুলো নিয়ে স্টাডি করে। তো এরা এই বিষয়গুলো দেখবে। তবে আমরা কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট যারা যখন কস্টিং করতে যাব, যখনই দেখবো যে কোনো জায়গাটা এই জায়গাটা কস্টিং বেড়ে যাচ্ছে, তখনই আমাদেরকে এটা তাদের নজরে আনতে হবে। নাহলে কিন্তু এই জিনিসটা কিন্তু বড় ফল্ট হয়ে যায়, ম্যাসাকার হয়ে যাবে যখন ধরা পড়বে। এই জন্য এই পয়েন্টগুলোর প্রতি খেয়াল রাখা। তো আমার মূল বিষয়বস্তুটা ছিল আমাদের এখানে যে গার্মেন্টস পর্যন্ত কস্টিং কি আসে। তো আমরা ম্যাটেরিয়াল নিয়ে অলরেডি কাজ করে ফেলছি, আমরা ফেব্রিক্স তৈরি করছি, গার্মেন্টস তৈরি করে ফেলছি। এখন গার্মেন্টস তৈরি করার সাথে সাথে আরো কিছু জড়িত আছে না কস্ট? কি কস্ট আছে আরো? আপনি মনে করেন যে ফ্যাক্টরিতে আপনি গার্মেন্টস তৈরি করতেছেন, ফ্যাক্টরি কি আপনার ইলেকট্রিসিটি লাগবে না? আপনার মেশিন চলতে হবে না? স্টিম লাগবে না? লাগবে কি? সেগুলো না হলে এগুলো সাপোর্টিং রোল। এখন যেটা আমরা বলতেছি, যেটা আমার ইউটিলিটি পার্ট, সাপোর্টিং রোলে আপনার সাপোর্ট লাগবে। আপনার ইলেকট্রিসিটি না হলে আপনার কি হবে না? মেশিন চলবে না, মেশিন না চললে আপনার প্রোডাকশন হবে না, প্রোডাকশন না হলে আপনি কাজ করতে পারবেন না। তো এখন এই সাপোর্টিং রোলে কিন্তু আমাদের কস্টিং যায়, ভালো কস্টিং যায়। এখন কেউ কেউ আছে ইলেকট্রিসিটি সরাসরি কি করে গভর্নমেন্ট থেকে নিয়ে নেয়, কেউ আছে না নিজে ম্যানুফ্যাকচারিং করে, মানে প্রডিউস করে, প্রডিউস করে। কি প্রডিউস করে? যেটা আমরা জেনারেটর দিয়ে প্রডিউস করি। কেউ আছে গ্যাস ইঞ্জিন ব্যবহার করে, কেউ ডিজেল ব্যবহার করে। এখন আমাদের কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস এর বড় বিষয়টা হলো, আমি ডিজেল ব্যবহার করে যদি আমি বিদ্যুৎ উৎপাদন করি, সেটা কস্ট বেশি, নাকি আমি সরকারের কাছ থেকে বিদ্যুৎ নিলাম সেটা বেশি, নাকি আমি যদি গ্যাস দিয়ে যদি জেনারেটর দিয়ে উৎপাদন করি সেটা বেশি? কোনটার কস্ট বেশি পড়ে, কোনটার কস্ট কম পড়ে? যেটা কস্ট কম পড়ে আমি তো সেটাই নিব। তবে সেই প্ল্যানটা কিন্তু আপনাকে দিতে হবে ম্যানেজমেন্টের কাছে, যে আপনি এটা ইউজ করেন, এটা ইউজ করলে আপনার কি হবে, কস্ট কমে যাবে, এটা ইউজ করলে আপনার পার ইউনিট কস্ট কমে যাবে, আপনি বাইরের কাছে যে প্রাইসটা পাবেন, কম্পিটিটিভ প্রাইস পাবেন, সেটা আপনার প্রফিট মার্জিন থাকবে। অলরেডি ফেব্রিক্স, গার্মেন্টস, ইয়ার্ন প্রত্যেকটা পয়েন্ট সম্পর্কে অলরেডি আমরা জেনে ফেলছি।
যে কোন কোন বিষয়গুলো হয়, কোন কোন পয়েন্টগুলো এখানে ইম্পর্টেন্ট, কিভাবে আমাদেরকে কস্টগুলো আইডেন্টিফাই করতে হবে, কিভাবে আমরা কস্টগুলোকে কন্ট্রোল করতে হবে। লাস্ট এবং ইম্পর্টেন্ট একটা পার্ট দেখলাম ইউটিলিটি পার্ট, যে এটার ফ্লোটা কি। আসলে আমরা অনেকে কাজ করি কিন্তু এই বিষয়গুলো আমরা আসলে জানার চেষ্টা করি না, কিন্তু প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হিসেবে আমাদের প্রত্যেকটা পয়েন্টে আমাদের খেয়াল রাখা উচিত যে কোন কোন জায়গাগুলোতে আমাদের কস্ট হচ্ছে, কোন কোন জায়গাগুলোতে কন্ট্রোল করা দরকার, কোন কোন প্যারামিটার গুলোকে খেয়াল রাখতে হবে, কোন কোন প্যারামিটার খেয়াল রাখতে হবে না। এখন আরেকটা বিষয় আমরা একটু খেয়াল করি যে আমরা ম্যাটেরিয়াল নিয়ে আসলাম, গার্মেন্টস তৈরি করলাম, সব প্যারামিটার দেখলাম, প্রোডাকশন প্রসেস দেখলাম, ফ্যাক্টরি দেখলাম, দেখলাম। এখন কথাটা হলো আমি এই যে এক্সপোর্ট করতেছি, এক্সপোর্ট করার পরে এই যে বায়ারদের সাথে কমিউনিকেশন করে কারা? মার্কেটিং টিম, মার্চেন্ডাইজার। এবং আমরা যে অর্ডারগুলো নিয়ে আসলাম, নিয়ে আসার পরে সেই ডলারটা যে আমি আর্ন করলাম, ডলারটা যে ঢুকলো আমার ব্যাংকে, কে কাজগুলো করে? কমার্শিয়ালরা। তো এই যে কমার্শিয়াল এটা ঢুকলো, ঠিক মতো ঢুকলো কিনা? আমি এক্সপোর্ট করলাম $100, আমার ব্যাংকে হিট করলো $80, কেন 80 হলো? $20 গেল কই? এটাকে ঢুকাতে পারছি কিনা? এই কাজগুলো কে করবে? কমার্শিয়াল। এখন কথাটা হলো আমি যদি না জানি, কন্ট্রোল গুলো না করে, যে আসলে আমার রেভিনিউ আমার ঢোকা দরকার $100 কিন্তু আমার ঢুকতেছে $80, তাহলে $20টা কি ড্রেন হলো, কোন কোন চার্জ গেল, কি গেল, তাহলে কিন্তু কমার্শিয়ালকে ধরা যাবে না যদি না জানি। এর জন্য আমাকে এদিকে ফোকাস দিতে হবে যে আসলে কমার্শিয়ালের পার্ট কি, তার রেসপন্সিবিলিটি কি এবং কি করতেছে তারা, আমরা যতটুকু এক্সপোর্ট করতেছি সেই অনুযায়ী আমার রেভিনিউটা ঠিক মতো আসতেছে কিনা। আর আজকে আমরা যেটা চেষ্টা করছি, ওভারঅল চেষ্টা করছি যেটা পুরো প্রসেসটাকে নিয়ে এসে সিকোয়েন্সিয়ালি নিয়ে এসে দেন আমাদের অন্যান্য ডিপার্টমেন্ট যেমন ফিনান্সিয়াল টার্ম গুলোকে অ্যাকাস্টম করা, সেটি করার চেষ্টা করছি। দুইটা পয়েন্ট এখন আমাদের হাতে আছে, আমি জাস্ট ইন জেনারেল দেখাই যাবো, আপনারা স্লাইড এটা পেয়ে যাবেন, ইনশাআল্লাহ ইনফরমেশনটা পেয়ে যাবেন। দুটো পয়েন্ট আমাদের হাতে যেটা আছে, একটা হলো ক্যাশ ইনসেন্টিভ। আমি জাস্ট সংক্ষেপে বলে যাই, ক্যাশ ইনসেন্টিভটা যেটা হলো আমাদের এক্সপোর্ট করতে গেলে যে ম্যাটেরিয়ালটা ইউজ করি, সেই ম্যাটেরিয়ালটা যদি আমি লোকাল থেকে যদি নিয়ে ইউজ করি, তার উপরে গভর্নমেন্ট উৎসাহিত করতেছে তুমি করো, তোমার আমার লোকাল ম্যাটেরিয়াল ইউজ করে যদি তুমি এক্সপোর্ট করতে পারো, আমার ফরেন রেমিটেন্স আনতে পারো, তাহলে আমার ডলার বাইরে যাবে না। এটা যদি না যায় তাহলে তোমাকে আমি একটা কি করবো, একটা ইনসেন্টিভ দিব, অনুমোদন দিব যে তুমি করো, ইউ আর গুড ম্যান। এটা হলো ক্যাশ ইনসেন্টিভ। আমি এরপরে যেটা বলবো হলো বন্ডেড ওয়্যারহাউস। বন্ডেড ওয়্যারহাউস বিষয়টা কি আমি সিম্পলি বলে দেই, আমি যে এক্সপোর্ট করতেছি আমি ম্যাটেরিয়াল লোকাল থেকে নিতে পারি নাই, আমাকে ম্যাটেরিয়ালটা বাইরে থেকে আনতে হইতেছে ইম্পোর্ট করে। এখন যে আমি ইম্পোর্ট করব, ইম্পোর্ট করতে গেলে সেটা দিয়ে আমি কি করব, আমি এক্সপোর্ট করবো না। তাহলে আমি এই যে ম্যাটেরিয়ালটা আনবো, আমি যদি কাস্টমসের ডিউটি দেই, দেওয়ার পরে যদি আবার এক্সপোর্ট করার সময় আবার ডিউটি দেই, ডাবল ডিউটি হয়ে যাবে না? এর জন্য গভর্নমেন্ট বলতেছে তুমি ইম্পোর্ট করে মালটা আনো, এনে আমি একটা বন্ডেড ওয়্যারহাউসে রাখো, সেটার পরে তুমি সেখান থেকে নিয়ে ম্যাটেরিয়ালটাকে নিয়ে তুমি তোমার গার্মেন্টস রেডি করো, গার্মেন্টস রেডি করে এক্সপোর্ট করো। তাহলে কি হলো, আমার ফরেন কারেন্সি আর্ন হলো, তোমার ডাবল পেমেন্ট করা লাগবে না। এই সুবিধাটা কে দিচ্ছে? গভর্নমেন্ট দিচ্ছে। তো এই এক্সপোর্টকে আমার এনশিওর করার জন্য, এক্সপোর্টকে বাড়ানোর জন্য গভর্নমেন্ট আমাকে যে ডিউটি ড্রব্যাক এবং আমাদের ডিউটি ফ্রি যে ফ্যাসিলিটি দিচ্ছে, সেটা হলো বন্ডেড ওয়্যারহাউস ফ্যাসিলিটি। এখন একটা কোশ্চেন মনে করে দেখি, বন্ডেড ওয়্যারহাউস কি শুধু কাস্টমসের ওখানে থাকবে, নাকি বন্ডেড ওয়্যারহাউস যে কোনো জায়গায় থাকতে পারে? হ্যাঁ, নমিনেটেড যে প্লেস গুলোতে সেখানে থাকতে হবে, তবে রেজিস্টার থাকতে হবে, হিসাব নিকাশ থাকতে হবে, একটা নির্ধারিত সময় পর পর সেগুলো অডিট হবে। এরপরে ইউডি এবং ইউপি দুইটা বিষয় আছে। ইউডিটা সম্পর্কে একটু বলি, ইউটিলাইজেশন ডিক্লারেশন। ইউটিলাইজেশন ডিক্লারেশন মানে আমি এক্সপোর্ট করতে গেলে, গার্মেন্টস রেডি করতে গেলে কতটুকু কি বলছে এখানে ইউটিলাইজেশন করলাম ম্যাটেরিয়ালটাকে, সে ডিক্লারেশনটা দিয়ে দিবে। কে দিবে? আমাদের যে অ্যাসোসিয়েশন গার্মেন্টস এর বিজিএমইএ, তারা দিয়ে দিবে যে হ্যাঁ তোমার ডিক্লারেশন এতটুকু, তুমি এই এক্সপোর্ট গার্মেন্টস তৈরি করতে গেলে তুমি এতটুকু ম্যাটেরিয়াল ইউজ করতে পারবা, এই ডিক্লারেশনটা সে দিয়ে দিবে। ঠিক পারমিশন নিতে হবে আমাদের কমিশনের কাছ থেকে। ধন্যবাদ সবাইকে।